হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আলোচনা করব শঙ্খ ঘোষের রচিত খরা কবিতাটি। শঙ্খ ঘোষ খরা কবিতাটি রচনা করেন এবং এই কবিতাটি উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষ বাংলা MIL সাবজেক্টটির HS সেকেন্ড ইয়ারের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বন্ধুরা, খরা কবিতাটি আলোচনা করার পূর্বে আমাদের এই কবিতার কবি শঙ্খ ঘোষ তার বিষয়ে অল্প সম্যক জ্ঞান থাকাটা জরুরি। বন্ধুরা, আমি বলবো শুধু খরা কবিতার শঙ্খ ঘোষ নয়, তোমরা যে কোনো কবিতা গল্প পড়বে, সেই কবিতা বা গল্পের রচয়িতা, কবি, সাহিত্যিক, সেই সবগুলো সম্পর্কে একটু সম্যক ধারণা রাখার চেষ্টা করবে। কারণ এটা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে টিকা লেখো। এই টিকা লেখোর মধ্যে কোনো না কোনো কবি সবসময় কাউন্সিল প্রশ্নপত্রে কিন্তু ঢুকিয়ে দেন, ঠিক আছে? দেখো, এখানে কবি পরিচিতির মধ্যে অনেক বিষয় লেখা আছে, অনেক ব্রড করে লেখা রয়েছে। তো আমি শর্টকাটভাবে আলোচনা করছি। দেখো, এই পয়েন্টসগুলো দেখবে। এই পয়েন্টসগুলো দেখার পর তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে এবং এই পয়েন্টসগুলো তোমরা লাইন বাই লাইন লেখার চেষ্টা করবে যদি শঙ্খ ঘোষ কবির এই টিকাটা পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? আর আমি যেগুলো দিয়ে দেবো এগুলো তো মাস্ট তোমরা পরীক্ষার উত্তরে লিখবে। এর উপরেও কবি পরিচিতি থেকে তোমরা আরও 2-3টে লাইন অতিরিক্ত মনে রাখার চেষ্টা করবে, যাতে তোমাদের 3 মার্কের টিকাটা একটু বড় লাগে এবং তোমরা সম্পূর্ণ নাম্বার পেতে পারো, ঠিক আছে? তো আমি এখানে লিখেছি, তোমরা দেখো, শঙ্খ ঘোষের জন্ম তারিখ ও স্থান আমি এভাবে লিখে দিয়েছি যাতে তোমাদের এগুলো মনে রাখতে সুবিধা হয়। তোমরাও এভাবে খাতার মধ্যে এগুলো টুকে নিও, ঠিক আছে? দেখো, জন্ম তারিখ ও স্থান 5ই ফেব্রুয়ারি 1932, চাঁদপুর, যেটা ত্রিপুরা রাজ্যের অন্তর্গত, ওখানে এই কবি জন্মগ্রহণ করেন। মৃত্যুর তারিখ ও স্থান দেখে নাও তোমরা। 21শে এপ্রিল 2021 কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। দেখো বন্ধুরা, শঙ্খ ঘোষ এই রিসেন্টলি মারা গেছেন করোনাকালে। 14ই এপ্রিল তার কোভিড পজিটিভ ধরা পড়ে এবং 21 এপ্রিল তারিখে তিনি পরলোক গমন করেন। তারপরে তোমরা দেখবে মাতা হলেন শ্রীমতী অমলাবালা ঘোষ এবং পিতা শ্রী মনীন্দ্র কুমার ঘোষ। প্রথম কাব্যগ্রন্থ দেখবে তোমরা দিনগুলি রাতগুলি। তার দ্বারা রচিত প্রবন্ধ গ্রন্থগুলোর মধ্যে শব্দ আর সত্য, ছন্দের বারান্দা প্রভৃতি প্রবন্ধ গ্রন্থ তিনি রচনা করেছেন। দেখো, একটা জিনিস লক্ষ্য করবে বন্ধুরা, আমি মৃত্যুর তারিখ ও স্থান আগেই দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু যখন এটি টিকা আকারে লিখবে তখন কিন্তু এই লাইনটি তোমরা টিকার একদম শেষের দিকে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তারপর আমরা সরাসরি কবিতায় চলে যাব। দেখো বন্ধুরা, কবিতাটি খুবই একটি ছোট কবিতা। এই কবিতাটি একবার দেখলে মনে হয় কি লেখা আছে, এইসব বালি তুলে বালি। সে যাই হোক, কবিতাটি আমি একবার পড়ছি। সব নদী নালা পুকুর শুকিয়ে গিয়েছে, জল ভরতে এসেছিল যারা, তারা পাতাহারা গাছ, সামনে ঝলমল করছে বালি। এইখানে শেষ নয়, এই সবে শুরু। তারপর বালি তুলে বালি, বিশ্ব সংসার এরকম খালি আর কখনো মনে হয়নি আগে। তোমাদেরও মনে হতে পারে কবিতাটি শুরু না হতেই শেষ হয়ে গেল। সে যাই হোক, দেখো, কবিতাটির মাধ্যমে কবি কতগুলো প্রাকৃতিক সম্পদের উদাহরণ নিয়ে আমাদের প্রাকৃতিক সম্পদ যে ক্রমান্বয়ে ক্ষতিগ্রস্ত হতে চলেছে মানবের কুকর্মের দ্বারা, সেই সকলই কিন্তু কবি এখানে বুঝাতে চেয়েছেন। দেখো, সব নদী নালা পুকুর শুকিয়ে গিয়েছে, জল ভরতে এসেছিল যারা, তারা পাতাহারা গাছ, সামনে ঝলমল করছে বালি। এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে আমরা অনাবরত আমরা গাছ কেটেই চলেছি। তো এটা এখন বন্ধ হওয়া দরকার। আমাদের বৃক্ষচ্ছেদ করার থেকে বৃক্ষরোপণের দিকে দৃষ্টি দিতে হবে। গাছ বোনার পরিকল্পনা গ্রহণ করতে হবে। সবাইকে গাছ না কাটার জন্য অবগত করতে হবে। তাদের বোঝাতে হবে গাছ কাটলে কী হতে পারে আমাদের ভবিষ্যতে। তো কবি এখানে সরাসরি সেটা লিখনির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। দেখো, গাছ কাটলে আমাদের জলের সমস্যা হবে, বিভিন্ন ধরনের। তোমরা এসব
পড়েছো বিজ্ঞানে, মানে গাছ না থাকলে কি কি সমস্যা হতে পারে। দেখো এখানে সব নদী নালা পুকুর শুকিয়ে গিয়েছে, গাছ কেটে কেটে এখন আমাদের পৃথিবীতে একটাও গাছ নেই। জল ভরতে এসেছিল যারা, মানে কয়েকজন যারা মানে জল ভরতে এসেছিল, তাদের সামনে জল নেই, খালি পাতা হারা গাছ, গাছের মধ্যে পাতা নেই, গাছ যেগুলো আছে সব শুকিয়ে গিয়েছে, মরে গিয়েছে গাছগুলো। সামনে ঝলমল করছে বালি, চারিদিকে শুধু বালি আর বালি, জলের এক বিন্দু জল নেই ওখানে। এইখানে শেষ নয়, এই সবে শুরু। এটা আর কি ট্রেইলার, এখনও ফিল্ম তো স্টার্ট হয়ইনি, মানে বুঝলে। তারপর শুধুমাত্র প্রকৃতির ধ্বংসই নয়, এখানে কবি মানুষের মানবিক গুণগুলো আর মানুষগুলোর মধ্যে দেখা যাচ্ছে না। ধরো তোমরা কয়েকজন বন্ধু মিলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, তো সেই মুহূর্তে আজকাল কি হয়, কেউ একজন হোঁচট খেয়ে পড়েই যেতে পারে রাস্তায়, তো আমরা তাকে সাহায্য করার পরিবর্তে কী করি, আমরা হাসি ঠাট্টা করি এইসব করে করে কিন্তু সেই মানে দেখো যে পড়েছে তার কিন্তু নিশ্চয়ই ব্যথা লেগেছে, ঠিক আছে, তো আমরা তাকে সহানুভূতি দেখানোর পরিবর্তে তাকে নিয়ে মশকরা ঠাট্টা করছি। তো এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের একটি ভয়ঙ্কর দিক, এই দিকটাই এখানে কবি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। সবাই শুধু স্বার্থপর হয়ে গেছে, স্বার্থপরতার ভাবনা চিন্তা, অন্যের ক্ষতি করার এই সকল চিন্তাধারা আমাদের মধ্যে থেকে কবি মুছে ফেলার জন্য মানে বলেছেন কবি। তোমরা হয়তো এমনও কোনো শ্রেণীর লোককে দেখতে পাবে, তোমরা এই ধরো এখানে যেমনটা বলা আছে, বালি তুলে মানে বালি তুলে মানে তুমি যতই গভীরে যাচ্ছ এই সকল চিন্তাধারা মানে ভালো মানুষের সাথে পরিচয়, মেলামেশা, এই ধরনের মানুষ কাল খুঁজেই পাওয়া যাচ্ছে না। তুমি যতই বালি খুঁড়ছো কিন্তু এই সকল মানুষের তুমি খুবই রেয়ারে তোমরা এমন ধরনের খুব একটা ভালো মানুষ তোমরা খুঁজে পাবে। তো এখানে কবি এটাই এখানে বোঝাতে চেয়েছেন, এবং আরও কয়েকজন মানে বোঝাতে চেয়েছেন যারা এই বালি তুলের মধ্যেও মুনাফা খোঁজার চেষ্টা করেন। ধরো একটা সামান্য কাজ হয়ে যাচ্ছে, ধরো তুমি নির্দিষ্ট টাকা দিলে একটা কাজ করার জন্য, সেই টাকার মধ্যেও কয়েকজন আর কি ভাগ বসানোর চেষ্টা করেছে, কিন্তু ওই ধরনের আর কি মুনাফা অর্জন মানে বেআইনি মানে এই সকল ভ্রষ্টাচার, দুর্নীতি, এইসবের মানে কবি এখানে কবিতাটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন। এইসব করতে করতে কবির মনে হয়েছে যে আজকাল এই কোথাও পৃথিবীতে শুভ রাষ্ট্র নেই, তাই কবি মানে শেষের দিকে নিরাশ হয়ে একটু বলেছেন যে আর কখনো মনে হয়নি আগে, ঠিক আছে। তো কবিতার সারাংশটা একটু এভাবেই আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা যদি চাও এর প্রশ্নোত্তর আমাকে কমেন্টসে জানাও, আমি এর উত্তর করে দেওয়ার চেষ্টা করব, খুব সহজভাবে লিখে দেওয়ার চেষ্টা করব। এর প্রশ্নাবলীতে খুব প্রশ্নোত্তর নেই। প্রথমে রয়েছে খরা কবিতাটির কবিকে, তোমরা নিশ্চয়ই এটা করতে পারবে, শঙ্খ ঘোষ। এটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি মূর্খ বড় সামাজিক নয় কাব্যগ্রন্থের অন্তর্গত। তোমরা যেখানে কবিতা আছে তার কবিতার একটু উপরের দিকেই একটা লাইন আছে, দেখো মানে কবি পরিচিতির একদম শেষের লাইনটি, পাঠ্য কবিতাটি মূর্খ বড় সামাজিক নয় কাব্যগ্রন্থের অন্তর্গত। তোমরা এখানে কিন্তু ইনভার্টেড কমা দিয়ে লিখবে এবং মূর্খ বড়র পরে কিন্তু কমাটা দিবে, এইগুলো ছোটোখাটো ভুল কিন্তু তোমরা করবে না। আরও রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন 2 আর 3 নাম্বারের, আর বড় প্রশ্ন যেটা 4 বা 5 নাম্বারে চলে আসে। তো বন্ধুরা আমি তোমাদের এখানেই বলে দিই, যদি তোমাদের এই কবিতার থেকে মানে একটাই ধরো খরা কবিতাটির মর্মার্থ বিশ্লেষণ, আমি এইটাই যদি লিখে দিব মানে এই কবিতা থেকে, তোমরা এইটাই পড়বে, এইটাই আসবে। যদি তোমাদের এই উত্তরটি মানে যদি লাগবে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানিও, আমি সময় করে এই সব উত্তর করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এর পরবর্তীতে তোমরা কি ভিডিও পেতে চাও বাংলার, আমাকে কমেন্টসে সেটাও জানিও, আমি ওই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। তো আজকের মতো এখানেই বন্ধুরা, ধন্যবাদ, ভালো থেকো।